This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাদারিহাট, মেদিনীপুর, হাড়োয়া, নৈহাটি, তালড্যাংরা এবং সিতাই এই ৬ বিধানসভা কেন্দ্রে এখনো কিন্তু বাকি আছে উপনির্বাচন। প্রত্যেক আসনের বিধায়কেরা পদত্যাগ করে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলে 2026-এর ভোটের আগে আরও একবার অকাল ভোট হতে চলেছে এই বাংলায়। দিনক্ষণ ঘোষণা না হলেও আমরা ইতিমধ্যেই আমাদের সমীক্ষার কাজ একদম প্রাথমিক স্তরে শুরু করে দিয়েছি। যদিও সমস্ত রাজনৈতিক দল প্রার্থী ঘোষণার আগে আমাদের এই সমীক্ষা সম্পূর্ণ হয় না, হবেও না, তবুও আগে থেকে ওয়ার্ম আপটা যদি আমরা না করি তাহলে নিখুঁত সমীক্ষা কিভাবে পৌঁছে দেব আপনাদের কাছে? তাই আমরা আমাদের চিরাচরিত কর্মপদ্ধতি মেনে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি আমাদের জনমত সমীক্ষার কাজ। স্বাভাবিকভাবেই এই সমীক্ষা করতে গেলে একটা প্রশ্নপত্র তৈরি করতে হয় এবং যার ভিত্তিতে আমরা চূড়ান্ত ফলাফল আপনাদেরকে বলতে পারি। সে ফলাফল কতটা মেলে কতটা মেলে না সেটা আপনারা ভালো বলতে পারবেন। বাংলার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা প্রায় 95% ফলাফল সমস্ত নির্বাচনে মিলিয়ে দিয়েছি। যদিও পশ্চিমবাংলার বাইরের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। আবার বলছি, সেই ফলাফল বা সেই সমীক্ষা আমরা অন্য সংস্থা থেকে কিনে আপনাদেরকে বলেছি। এ দায় সেই সংস্থার, আমাদের নয়। তার মানে আমরা দায় দায়িত্ব এড়িয়ে যাচ্ছি না, আমরাও দেখিয়েছি, কিন্তু আমরা করিনি সমীক্ষাটা। এক্ষেত্রে সমীক্ষাগুলো আমরা করি বাংলার ক্ষেত্রে। এই যে প্রশ্নপত্র তৈরি হয়, সেই প্রশ্নপত্র তৈরি মানে ইতিমধ্যে আমাদের হয়ে গিয়েছে। মানে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের কাছে পৌঁছেও গিয়েছে। তারা গত সোমবার থেকে কাজকর্ম শুরুও করে দিয়েছেন। মানে এসব তো আপনারা পাবেন, মানে যা কাজকর্ম হচ্ছে, কি কাজকর্ম চলছে, কতদূর এগোচ্ছে, সব আপনাদেরকে বলবো। কিন্তু সব শুরুর আগেও একটা শুরু থাকে, যেটা আমাদের টিম একসাথে বসে আমরা করে থাকি যে কোনো সমীক্ষার আগে। ঠিক কোন প্রস্তুতি আমরা নিই আজকের এক্স ফ্যাক্টরে বলে দেব সেই কথাই। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী এক্স ফ্যাক্টর। আমরা স্থির করেছি এবারের সমীক্ষায় প্রতিটি বিধানসভায় অন্তত 3000 মানুষের সাথে কথা বলবো, অর্থাৎ মোট 18,000 মানুষের কাছে পৌঁছে যেতে চাই আমরা। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণার আগেই এই 18,000 মানুষের কাছে পৌঁছতে চাই। প্রার্থী ঘোষণা হলে আরও এক দফার সমীক্ষা হবে, প্রতি কেন্দ্রে অন্তত 2000 মানুষের সাথে কথা বলে। তবে এই ক্ষেত্রে আগের যে 3000 মানুষ তাদের মতামত আর আমরা দ্বিতীয়বার নেব না। আর বুথ ফেরত সমীক্ষা হবে প্রতি কেন্দ্রে অন্তত 1000 মানুষের সাথে কথা বলে। এই বিরাট কর্মযজ্ঞ শুরুর আগে আমরা একটা হোমওয়ার্ক করি প্রতিবার প্রতিটি আসন ধরে ধরে সেই আসনের অতীত, বর্তমান ইত্যাদি পরিস্থিতি নিয়ে আমরা একটা পর্যালোচনা করি। এবারেও তা করেছি। আজ প্রতিটি আসন ধরে ধরে আপনাদের সামনে উপস্থাপন করব একটি প্রতিটি আসনের অতীত এবং বর্তমান লোকসভা নির্বাচনের পরবর্তী অবস্থানের কথা। উপনির্বাচন মানেই যে সবসময় শাসকের অনুকূলে যায় না, তা কিন্তু রায়দিঘির নির্বাচন প্রমাণ করে দিয়েছে। সেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন। যদিও জেতার পর তিনি তৃণমূলে ঝান্ডা ধরে নেন, সে প্রসঙ্গ আলাদা। তবে উপনির্বাচন মানেই শাসক দলের নিশ্চিত জয়, এমনটা মনে হয় কারোর পক্ষেই বলা সম্ভব নয়। যদিও সদ্য হয়ে যাওয়া 4 কেন্দ্রের উপনির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে বা ল্যান্ডস্লাইড জয় পেয়েছে তৃণমূল। তা যতটা তৃণমূলের কারিশমায় হয়েছে তার চেয়ে ঢের গুণ বেশি হয়েছে বিজেপির ব্যর্থতায়, নেতাদের অপদার্থতায়। সেই কারণেই লোকসভার নিরিখে 1 মাস আগে 3টে বিধানসভায় এগিয়ে থেকেও 1 মাসের মধ্যে সেই 3টে বিধানসভাতে কেউ এরকম ল্যাজে গোবরে হয়ে হেরে যায়?
কিন্তু এই হার থেকে বিজেপি শিক্ষা নিয়ে আসন্ন 6টা বিধানসভা নির্বাচনের জন্য কি ঝাঁপাবে, নাকি হতোদ্যম হয়ে ঘরেই বসে থাকবে? বামেদের কি কোনো প্রভাব পড়বে আগামী নির্বাচনে, যে 6টি নির্বাচন হতে চলেছে, উপনির্বাচন? বিধানসভায় কি বাম বা কংগ্রেসের কোনো প্রতিনিধি এবার আমরা দেখতে পাবো? সব কথা বলবো, তবে তার আগে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে আমরা আলোচনা করছি যে আসন্ন 6টা বিধানসভা উপনির্বাচন আছে, তার কি হতে পারে ফলাফল। আপনারা বলবেন এটা খুব আগে হয়ে যাচ্ছে, নির্বাচন ঘোষণার আগেই আপনারা এটা বলছেন। হ্যাঁ, নির্বাচন ঘোষণার আগে, এই আগে থেকেই আমরা সমীক্ষাগুলো করি বলে এবং শেষ দিন পর্যন্ত সমীক্ষাটা চালাই বলে আমাদের সমীক্ষা 95% মিলে যায়। আমরা কিন্তু ঘরে বসে সমীক্ষা করি না, বা বিশাল ওই ট্যাবলেট বা ল্যাপটপ ইত্যাদি নিয়ে ঢাউস গাড়ি চড়ে আমরা সমীক্ষা করি না। পথে ঘাটে নেমে মানুষের সাথে কথা বলে প্রশ্ন উত্তর নিয়ে তবে সমীক্ষাটা করি, এবং এটা একটা দীর্ঘ দিনের প্রক্রিয়া, 1 মাসে কিছু হয় না। তাই আমরা আগে থেকেই সমীক্ষা শুরু করে দিয়েছি যে কোন আসনে কাদের জয়ের সম্ভাবনা বেশি। সেই সমীক্ষার ফলাফল এখন আমাদের হাতে আসেনি, কিন্তু আমরা আমাদের যে সম্পাদকীয় বোর্ড আছে, আমরা বসে একটা আলোচনা করে দেখেছি কোন আসনে কার জয়ের সম্ভাবনা, কার পরাজয়ের সম্ভাবনা। এ নিয়ে আমরা একটা আলোচনা করেছি আমাদের দীর্ঘ অভিজ্ঞতাকে সামনে রেখে। প্রথমেই বলি মাদারিহাট আসনের কথা। এই অঞ্চলটিতে আমরা লোকসভার সমীক্ষা যখন করতে গেছি তখন দেখেছি একটা হিন্দু ওয়েভ আছে এবং তীব্র মমতা বিরোধিতা আছে। সেটা ঠিক কি কারণে আমরা কিন্তু বুঝে উঠতে পারিনি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হবে। আমাদের প্রশ্নের উত্তরে একাধিক মানুষ বলেছেন মমতা ব্যানার্জি দেওয়া সব প্রকল্পের সুবিধে পাই, সব প্রকল্পের সুবিধা আমরা পাচ্ছি, কোনো অসুবিধে নেই, কিন্তু ভোট দেব মোদিকে। মোদি পারবে এখান থেকে মুসলমানদের তাড়াতে, কিন্তু এই উপনির্বাচনে তো আর মোদি দাঁড়াচ্ছেন না, তাই প্রশ্নও থাকবে অন্যরকম ভাবে। তার উত্তর দেব আমরা পরে, মানুষ কি উত্তর দিচ্ছেন সেগুলো নিয়ে আমরা পরে অন্য কোনো এপিসোডে সেটা বলবো। কিন্তু আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে উপনির্বাচনে জেতার খরা বিজেপিকে পুষিয়ে দেবে মাদারিহাট কেন্দ্র। তবে এখানে একটা তবে আছে। এই কথা বলছি আমরা আমাদের এডিটোরিয়াল টিমের আলোচনার পরিপ্রেক্ষিতে। বাস্তবের মাটিতে সমীক্ষা করতে গিয়ে হয়তো দেখা যাবে মানুষ, সেখানকার মানুষ, মাদারিহাটের মানুষ 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। এরকমটা হয়েছে আমাদের সাথে আগে। পরবর্তী কেন্দ্র আমরা মেদিনীপুর বলবো। মেদিনীপুর কেন্দ্রে একদম স্পষ্টভাবে বলে রাখি, এই আসনে দিলীপ ঘোষ ছাড়া আর যাকেই প্রার্থী করুক বিজেপি, তার নিশ্চিত হার হবে। এই আসনে আজও দিলীপ ঘোষ অপ্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি। তবে লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। তবে এই জয়ের জন্য তৃণমূলের কিন্তু শুভেন্দুর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। শুভেন্দুর কাঠিবাজিতে যদি দিলীপ ঘোষকে এই আসন থেকে সরিয়ে দিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে ঠেলে না দেওয়া হতো, বিজেপির আসন বেড়ে হতো অন্তত 13টা, তৃণমূলের আসন কমে হতো 28টা। তবে লাখ টাকার প্রশ্ন, আত্ম অভিমানী স্বাভিমানী দিলীপ ঘোষ তিনি কি বিজেপির হয়ে এই আসনে আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন? আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, সে সম্ভাবনা খুব কম। কারণ দিলীপ ঘোষকে যতদূর চিনেছি, যতদূর জেনেছি, তিনি কিন্তু অত্যন্ত আত্মসম্মান নিয়ে চলতে ভালোবাসেন। তাই তিনি আবার আত্মসম্মান খুইয়ে ওই শুভেন্দুদের কথায় মেদিনীপুর আসনে দাঁড়াবেন, এর সম্ভাবনা খুব কম। তবে তিনি পার্টি ম্যান, পার্টির কথাই শেষ কথা বলে মনে করেন। যদি পার্টি তাকে চাপাচাপি করে, হয়তো তিনি শেষ পর্যন্ত দাঁড়িয়েও যেতে পারেন।
এই আসনটা দিলীপ ঘোষ দাঁড়িয়ে গেলে জিতেও যাবে। তাই মেদিনীপুর মানে আসনের যে উপনির্বাচন, সেই আসনে যদি দিলীপ ঘোষ না দাঁড়ান বিজেপির জেতা মুশকিল, এটা এই মুহূর্তেই বলে দেওয়া যায়। পরের আসন হাড়োয়া। অতীত এবং বর্তমানে সব প্রেক্ষিত বিবেচনা করে আমাদের এডিটোরিয়াল টিমের এই মুহূর্তে মনে হচ্ছে এই আসনটিতে তৃণমূল হাসতে হাসতে জিতে যাবে। আসবো পরের আসন নৈহাটির কথায়। নৈহাটির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা যায়। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। প্রার্থী যিনি হন না কেন, এখানে জিতবে কিন্তু তৃণমূল। তবে পরবর্তী আসন তালড্যাংরা এবং সিতাই, এই দুই আসন নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি আজ পর্যন্ত। আগামী দিনে অত নিশ্চয়ই আসবো। তাই এই দুই আসন নিয়ে আমাদের আপাতত কোনো প্রেডিকশন না থাকলেও আমাদের সমীক্ষার প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হলেই একটা পরিষ্কার চিত্র তুলে ধরতে পারবো আপনাদের কাছে। তবে সে দিন কিন্তু বেশি দূরে নয়, মাসখানেকের মধ্যেই হয়তো প্রাথমিক রিপোর্টটা আপনারা পেয়ে যাবেন। আজকে আর অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। 4টে আসনের কথা বললাম, 2টো পেন্ডিং রাখলাম, বাকি সব কটা নিয়ে আমরা নিশ্চয়ই আগামী দিনে অনুষ্ঠান করব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।